খুলনায় ঘুরে দাঁড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত পাটকল, সীমিত আকারে চলছে 4টি। বিনিয়োগে অনাগ্রহ বেসরকারি খাতের, মিল চালুর চেষ্টা চলছে জানালো কর্তৃপক্ষ। জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে চলছে ক্লাস, এখনো শেষ হয়নি মেহেরপুরের 10 প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ, শিক্ষার্থীদের চরম ভোগান্তি। সাতক্ষীরার আশাশুনিতে 11.5 কিলোমিটার সড়কে জনভোগান্তি, 4 বছরে সংস্কার প্রকল্পের মেয়াদ বেড়েছে 3 দফা, শিগগিরই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। এবং ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল মাছ ধরার ট্রলার, খবর পেয়ে 4 দিন পর 13 জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড, দেয়া হয়েছে চিকিৎসা সেবা। আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চলের পাটকলগুলো। প্রায় 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে 4টি সীমিত আকারে চলছে। বাকি পাটকলগুলো বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেওয়া হলেও আগ্রহী হচ্ছেন না বিনিয়োগকারীরা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময় শ্রমিকদের আনাগোনায় ব্যস্ত আর কোলাহলে পূর্ণ থাকা খালিশপুরের এই প্লাটিনাম জুট মিলে গত প্রায় 5 বছর ধরে এমন শুনশান নীরবতা। প্লাটিনাম জুট মিলের মতো একই অবস্থা স্টার জুট মিল আর ক্রিসেন্ট জুট মিলেরও। শর্ত শিথিল করে বিভিন্ন মিলে 6 থেকে 7 দফা টেন্ডার আহ্বান করা হলেও নানা জটিলতায় তা বাতিল হয়েছে। আর টেন্ডার প্রক্রিয়া শেষে চুক্তি সম্পন্ন হলেও এখনো চালু হয়নি খালিশপুর জুট মিল। আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 25,000 শ্রমিক। পরবর্তীতে পাটকলগুলো বেসরকারি খাতে 5 থেকে 30 বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2022 ও 2023 সালে বেসরকারি উদ্যোগে চালু হয় খুলনার দৌলতপুর, ইস্টার্ন এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিল। শ্রমিকদের ন্যূনতম যে মজুরি সেটাও তারা দেয় নাই। লিজে যে মিল চালু হয়েছে তাতে এই শ্রমিকদের কোনো লাভ হয় নাই। সরকারি যেভাবে যে তারা নিয়ম নীতিতে শ্রমিকরা বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, গ্র্যাচুইটি পাচ্ছে, প্রাইভেট সেক্টর সেটা পায় না। এই যে শোষণটাকে, এই বৈষম্যটাকে দূর করতে গেলে কিন্তু পাটকল সরকারিভাবে চালু করা দরকার। আমরা গ্র্যাজুয়ালি চালাই যাচ্ছি, আমরা আরও সংখ্যা বাড়াবো এবং ইনশাল্লাহ এটা লাভের মুখ দেখবো ইনশাল্লাহ। যদিও বিজেএমসি বলছে টেন্ডার আহ্বান সহ পর্যায়ক্রমে বেসরকারিভাবে চালু হবে সবগুলো মিল। পর্যায়ক্রমে হবে হয়তো, আর এই মিলগুলো একটু বড় মিল তো, বিভিন্ন বড় ধরনের হয়তো উদ্যোক্তার হয়তো অভাব আছে। বেসরকারি উদ্যোগে চালু হওয়া 4টি মিলের মধ্যে জেজেআই মিলে প্রতিদিন 60 মেট্রিক টন পাট পণ্য উৎপাদন হয়। বাকি 3টি মিলে প্রতিদিন মোট উৎপাদন হয় 12 মেট্রিক টনের মতো। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনার হাদিস পার্কে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস.এ. রশিদ। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। আজ 6 মার্চ জাতীয় পাট দিবস। দেশে এবং বিদেশে পাট পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলছে। তবে সেই চাহিদার ক্ষেত্রে খুলনা অঞ্চলের যে পাটকলগুলো সেগুলো কিন্তু আসলে সেই চাহিদা পূরণ করতে পারছে না। রাষ্ট্রায়ত্ত যে 9টি পাটকল ছিল খুলনা অঞ্চলে, এর মধ্যে 4টি কোনো মতে ইজারার মাধ্যমে চলছে, বাকিগুলো আসলে বন্ধ রয়েছে। এই পাটকলগুলোর আসলে ভবিষ্যৎ কি, পাটকলগুলো দিয়ে আসলে শ্রমিকদের যে স্বার্থ রক্ষা হতো সেটি আসলে কিভাবে চলবে, এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন পাটকল রক্ষায় যে কমিটি, সেই কমিটির সদস্য সচিব এস.এ. রশিদ। রশিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাচ্ছি আজ পাট দিবস, এই দিবসকে সামনে রেখে নানা আয়োজন প্রতি বছরই থাকে, এবছরও ছিল। তবে যে জায়গাটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে পাটকল ছিল খুলনাতে অনেকগুলো, তার মধ্যে সর্বশেষ 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল, যেগুলো আসলে এখন আবার বন্ধ হয়ে গিয়েছে, কোনো মতে 4টি ইজারার মাধ্যমে চলছে। এইটি আসলে কতটা সন্তোষজনক জায়গা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকে পাট দিবস, আমাদের সোনালী আঁশ পাটের খুব ভালো লাগে শুনতে, কিন্তু সেই যে পাট শিল্প, সারা দেশে যে 26টি পাটকল বন্ধ ঘোষণা করা হয়েছে, আমাদের খুলনা অঞ্চলের 9টি পাটকল বন্ধ। ফলে হাজার হাজার শ্রমিক আজকে বেকার, তাদের কাজ নাই, তারা খুব খারাপভাবে দিন কাটাচ্ছে। এমতো অবস্থায় আমরা দাবি তুলেছি যে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু। সরকার সেদিকে খেয়াল না করে সরকার
পাটকলগুলো লিজ দেওয়ার চেষ্টায় আছে। ইতিমধ্যে 4টা পাটকল খুলনা এবং সেগুলো যে খুব ভালো চলছে এটা মনে হয় না। কেন চলছে না পাট লিজের মধ্যে? একটা হচ্ছে যে শ্রমিকদের দিকটা দেখলে সেটা শ্রমিকদের মজুরি দেওয়া হয় মাত্র 250 টাকা করে, এবং সেটা একেবারে অমানবিক। এখন এইভাবে কোনোভাবে একজন শ্রমিক চলতে পারে না। আর হচ্ছে যে কারখানাগুলো যারা লিজ নিয়েছে তারা যে ভালোভাবে চালাচ্ছে, তারা সবগুলো তার চালু করতে পারেনি এখন পর্যন্ত। একটা মিল যে যাই সেটা একটু বর্ধিত পরিসরে চলছে, বাকিগুলো খুবই একেবারে খারাপ অবস্থার মধ্যে চলতেছে, এবং শ্রমিকদের কম মজুরি হয়, শ্রমিক তারা ঠিক মতো পাচ্ছে না আর কি। এই অবস্থার মধ্যে চলতেছে আর কি। তো আমরা দীর্ঘদিন ধরে যে দাবিটা করতেছিলাম, পাটকল বন্ধ হওয়ার পর থেকে আমরা তো নানা লড়াই সংগ্রাম করেছি। এই লড়াইয়ের মধ্যে আমরা যে কথাই বলেছি যে রাষ্ট্রীয়ত্ব পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে, এবং সেই জন্য যদি চালু করার জন্য যদি রাষ্ট্রের টাকা সমস্যা থাকে তাহলে সে বিকল্প পথও কিন্তু আছে আর কি। এটা বন্ধ হওয়ার আগে কিন্তু চায়না তারা একটা প্রস্তাব দিয়েছিল এটা যে, এবং আমরা বলেছিলাম যে 1200 কোটি টাকা দিয়ে আমাদের বাংলাদেশের সকল পাটকল আধুনিকায়ন করা সম্ভব। ভাই, যে বিষয়টা হচ্ছে কি, আমরা দেখলাম যে পাটকলগুলো এখনো চালু হয় না, সেগুলো আসলে বিনিয়োগে আগ্রহ পাওয়া যাচ্ছে না, উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না। এটি আসলে কি কারণ মনে হয়? শোনেন, একটা হচ্ছে যে যারা এটা লিজ নেবে তাদের তো লাভ করতে হবে। তারা অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করবে, ফলে ইনভেস্ট করে তারা সেইভাবে যদি তারা মুনাফা না পায় কেন তারা করবে? আমার মনে হয় এটা আর কি। আর অনেকে এটা লিজ, আমি জানি যে দেশের অন্য অঞ্চলেও এটা লিজ তারা নিয়েছে কিন্তু চালু করছে না আর কি। এই যে ব্যক্তি মালিকাধীন পাট কলেজের সভাপতি, উনিও একটা নিয়েছে, উনি আমার সাথে কথা হয়েছে, উনি বলছে আমি এটা চালু করবো না আর কি। আমি নিয়েছিলাম কিন্তু চালু করবো না। তার মানে বোঝা যায় যে এটা চালু করে লাভ হচ্ছে না বলেই আজকে মালিক যারা নিচ্ছেন তারা এটা চালাচ্ছেন না ঠিক মতো আর কি। আসলে পাট পণ্যের চাহিদা যেটা আমরা বলছি বাড়ছে, সেটি কি আসলে ঠিক নয়? মানে পাটের পণ্য কি ব্যবহার আসলে বাড়ানো হচ্ছে না? শোনেন, বিদেশে চাহিদা আছে, এবং আমাদের এই পাটকলগুলো বন্ধ হওয়ার আগে যে পরিমাণ বিদেশ থেকে বাইরে আসতো এখন আসতেছে না। তারা আমি আগে যেটা বললাম যে ব্যক্তি মালিকানাধীন পাট কলেজ, উনি যে সভাপতি উনি আমাকে বলেছে যে বন্ধ হওয়ার পরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বন্ধ হওয়ার পরে আমাদের প্রতি, শুধু ব্যক্তি মালিকানাধীন পাট কলের প্রতি ভরসা নিয়ে বিদেশি যে বায়েরা তারা আসতেছে না আমাদের দেশে, ফলে পাট পণ্য চাহিদা আছে সারা পৃথিবীতে, এটা বাড়তেছে, কিন্তু আমাদের দেশে আমরা এভাবে লস করছি, এবং আমাদের এই সুযোগে আমাদের দেশে যে পাট, সে পাট বিদেশে পাচার হয়ে যাচ্ছে। যে আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের দেশে পাট পণ্যের যে ব্যবহার সেটি আসলে বাধ্যতামূলক করার যে বিষয়, যে 40টি পণ্য সেটি করা গেলে আসলে এটি আরো ব্যবহার বাড়তো কিনা, বা পাটকলগুলো আরো ভালোভাবে চলতো কিনা? শোনেন, একটা হচ্ছে যে ম্যান্ডেটরি প্যাকেজিং যে একটা করা হয়েছিল, সেইটা আসলে বাস্তবায়ন করলে আমাদের দেশে যা উৎপাদন হতো সমস্ত উৎপাদন বিদেশে পাঠানো লাগতো না, রপ্তানি করা লাগতো না, আমাদের দেশে চাহিদা পূরণ করতে পারতো না। এমনকি আমরা দেখলাম যে এই যে যখন বন্ধ হয়েছিল, মিল যখন বন্ধ হয়, একটা পাটের ব্যাগের দাম ছিল 45 টাকা থেকে 55 টাকা। সেই ব্যাগটা এখন, সেই পাটের সেই বস্তাটার দাম এখন 155 টাকা আর কি। ফলে চাহিদা তো আছেই, সেই চাহিদা সেই জায়গাটা অন্যান্য প্লাস্টিক ইন্ডাস্ট্রিরা সেইগুলো নিয়ে নিচ্ছে। আপনাদের আসলে এই পাটকলগুলো রক্ষায় কি সুপারিশ থাকবে? শোনেন, আমাদের সুপারিশ 1 নম্বর হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে, এবং এইখানে এখনো পর্যন্ত অনেক শ্রমিকের বকেয়া মজুরি পায় নাই, এবং 5টা পাটকল যারা ক্যাজুয়াল শ্রমিক দিয়ে চালাতো, সেই 5টা পাটকলের শ্রমিকরা কোনো টাকা পায় নাই, সেই টাকাগুলো অবিলম্বে পরিশোধ করতে হবে আর রাষ্ট্রীয়ভাবে চালাতে হবে। এবং আমরা এও বলেছি, আমরা উপদেষ্টার সাথে দেখা করে আমরা বিকল্প বলেছিলাম যে আপনারা পাইলট প্রজেক্ট করে কয়েকটা চালু করে দেখেন। এবং শ্রমিকরা বলেছিল আমরা অবশ্যই এই পাটকল লাভবান দেখাবো আপনারা যদি এটা পাইলট প্রকল্প নিয়ে চালু করেন। এবং আমরা এও বলেছিলাম যে আপনারা এখন যে ওই যে পাটের পলিথিন সেটাও চাষ করতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে এখানকার যারা পাটকল রক্ষায় যারা নেতা রয়েছেন তারা আসলে আশাবাদী এখনো আছেন যেটি রাষ্ট্রীয়ভাবে অথবা সরকার যদি বিকল্পভাবে G2G ভাবে চালু করতে পারে তাহলে আবার খুলনা অঞ্চলের পাটকল তার সুদিন ফিরে পাবে। তো আমার কাছে এই ছিল খুলনা অঞ্চলের পাটকলগুলোর যে নানা সমস্যা সেগুলো নিয়ে সবশেষ।
খুলনা অঞ্চলের পাটকলগুলোর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খুলনা থেকে সরাসরি আব্দুল্লাল মামুন রুবেল। নতুন ভবন নির্মাণ শেষ না হওয়ায় বিপাকে পড়েছে মেহেরপুরের 10টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনেক বিদ্যালয়ে অর্ধেক কাজও হয়নি। এদিকে জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতিদের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। তবে আগামী জুনের মধ্যে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুর শহরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যত্রতত্র পড়ে রয়েছে ভবন নির্মাণ সামগ্রী। এর মধ্যে স্কুলে যাতায়াত, খেলাধুলা আর পাশের টিন শেডে ক্লাস চলছে শিক্ষার্থীদের। 2023 সালের নভেম্বরে জেলার 26টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এক দফা সময় বাড়িয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি আছে 10টি বিদ্যালয়ে ভবনের কাজ। অভিযোগ উঠছে গত বছরের নভেম্বর থেকে কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এদিকে জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতিদের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। ক্লাসরুমে মাঝে মধ্যে দেয়াল ভেঙে ভেঙে পড়ে যায়। আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে, খেলতে গিয়ে অসুবিধা হচ্ছে, চলাফেরা করতে পারছি না। মেয়েরা স্কুলে আসছে না, স্কুলের যে অবস্থা, এই অবস্থা দেখি ছেলেপিলে দুরান্ত খুব অস্থির হয়েছে। স্কুলের শিক্ষাগত মান ভালো, কিন্তু একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যে সুন্দর পরিবেশ দরকার, সেই পরিবেশ তো এখানে পায় না। এ বিষয়ে শিক্ষা বিভাগকে বারবার চিঠি দিলেও সমাধান মিলছে না। ঠিকাদার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ শিক্ষকদের। শ্রেণী কার্যক্রমে ব্যাহত হচ্ছে। শিশুরা তো সবাই তো চাই একটা ভালো পরিবেশ, সেই ভালো পরিবেশটা দিতে পারছি না। ভবনটি আমরা মেরামত করতে পারছি না এবং নতুন ভবন আমাদের প্রয়োজন। এ নিয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে আগামী জুনের মধ্যে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। প্রকৌশল বিভাগকে চিঠি দেই এবং প্রকৌশল বিভাগও সাথে সাথে আমাদের চিঠির প্রেক্ষিতে তারা তাদের ঠিকাদারদের সতর্ক করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। আমরা এখন শুক্র শনি সহ আমরা কাজ করতেছি, আমরা নিজেরা সাইটে উপস্থিত থেকে যাতে আমরা সময় মতো কাজটা শেষ করতে পারি। এলজিইডির তথ্য মতে 26টি বিদ্যালয় ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 18,50,00,000 টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। বিভাগীয় সময় আরও থাকছে। 26 বছর ধরে চলছে বিচার প্রক্রিয়া। যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার সুষ্ঠু বিচার দাবি। নানা আয়োজনে নিহতদের স্মরণ। দেশে একটি পক্ষ এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে কুষ্টিয়াতে আবরার ফাহাদের কবর জিয়ারত ও আবরার ফাহাদ নামকরণ স্টেডিয়াম উদ্বোধন করার পর সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, শহীদ আবরার ফাহাদের হত্যার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। প্রায় 4 বছরেও সংস্কার শেষ হয়নি সাতক্ষীরার 11.5 কিলোমিটার সড়কের। এলাকাবাসীর অভিযোগ, কোথাও 10% আবার কোথাও 20% কাজ করে বন্ধ রেখেছে ঠিকাদার। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। নতুন প্রকল্প প্রণয়ন করে সড়কটির কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে হালকা পরিবহন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে খাজরা ইউনিয়ন পরিষদ, কাপসান্ডা বাজার থেকে খাজরা ইউনিয়ন পরিষদ এবং বড়তল ইউনিয়ন পরিষদ থেকে কাপসান্ডা বাজার পর্যন্ত 11.5 কিলোমিটার সড়কের বেহাল দশা। সংস্কারের জন্য 3 প্যাকেজের মধ্যে একটি 2021 সালে এবং বাকি দুটি প্যাকেজের টেন্ডার হয় 2022 সালে। মূল প্রকল্পের মেয়াদ 1 বছর থাকলেও 3 দফা সময় বাড়ানোর পরও শেষ হয়নি কাজ। এলাকাবাসীর অভিযোগ, কোথাও 10% আবার কোথাও 20% কাজ করে বন্ধ রেখেছে ঠিকাদার। আমরা এখানে আমাদের একটা ডাক্তারও যদি আনি তাও আনার কোনো সুযোগ নেই, একটা মানুষ যে 1 বছর কার্ড আনছে তাও কোনো সুযোগ নেই। অত্যন্ত মর্মান্তিক ভাবে আমরা জীবনযাপন করছি। আমরা না খালি রাস্তাটা একটা ভ্যান যায় না, একটা রোগী নেগালে তাও আমরা যেতে পারি না, এত রাস্তা খারাপ আর আমরা রাস্তাঘাটে যাই চলতে পারছি না। এখানে কোনো যানবাহন চলতে পারে না। এখানে যদি একটা অ্যাম্বুলেন্স রোগীর সমস্যা হয়, অ্যাম্বুলেন্স ঢোকে না। এ নিয়ে দায়সারা বক্তব্য LGATর। নতুন প্রকল্প প্রণয়ন করে সড়কটির আরও কাজ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের এখানে নতুন একটা প্রজেক্ট হয়েছে, সেই প্রজেক্টের থেকে আমরা এটা নতুন ভাবে প্রস্তাব করছি। ওই প্রজেক্টটা পাশ হলে আমরা তখন শুরুর থেকে যে বাদ দিয়ে এবং শেষের থেকে যে আরো আছে সেটা আমরা করতে পারবো। LGATর তথ্য মতে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 13 কোটি 22 লাখ টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। খুলনার বিভিন্ন উপজেলায় ইট ভাটায় অভিযান ও বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইটভাটা মালিক সমিতি ও ইটভাটা শ্রমিক ইউনিয়ন। সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে মালিক ও শ্রমিকরা মিছিল নিয়ে জড়ো হয় খুলনা সার্কিট হাউস মাঠে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে সমাবেশ করে ইট ভাটা বন্ধের প্রতিবাদ জানায়। শ্রমিকদের দাবি, সরকার নির্দেশিত পরিবেশ বান্ধব জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করার পরও ইট ভাটা বন্ধ করে দেয়া শ্রমিকদের সঙ্গে প্রতারণা করার শামিল। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। সুরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার দ্রুত বিচার দাবি জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। সকালে জেলা শহরে টাউন হল মাঠের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উদীচী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পরে উদীচীর কার্যালয়ে প্রতিবাদী গান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় টাউন হল মাঠে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হবে। 1999 সালের 6 মার্চ রাতে যশোর টাউন হল মাঠে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হন 10 জন। বিভাগীয় সময় আরেকবার। MBBS ও BDS ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন তারা। পরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাবি আদায়ের লক্ষ্যে ঘণ্টাব্যাপী অবস্থান করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আদালত থেকে পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান তারা। এ সময় আজ থেকে অর্ধদিবস ক্লাস বর্জন ও আগামী 12 মার্চ রিট নিষ্পত্তি না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। খুলনার উপকূলীয় অঞ্চলে চলছে তরমুজের আবাদ, তবে সেচ সংকট আশানুরূপ ফলন না পাওয়ার শঙ্কায় কৃষক। তারা বলছেন অপরিকল্পিত খাল খনন ও বাঁধ ইজারা দিয়ে মাছ চাষ সহ নানা কারণে এমন দশা। পানি সংকট মেটাতে বিভিন্ন উদ্যোগ নেয়ার আশ্বাস কৃষি বিভাগের। বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে চলছে তরমুজ আবাদের কর্মযজ্ঞ। কোথাও বীজ রোপণ, কোথাও আবার সার, পানি ও কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। খুলনার বিভিন্ন এলাকায় মাঠে মাঠে এমন ব্যস্ততা, তবে সেচ সংকটে দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন খাল বিলে জমে থাকা পানি শেষ প্রায়। দূরের জলাশয় থেকে পানি সেচ যন্ত্রের সাহায্যে পাইপ দিয়ে আনতে হচ্ছে খেতে। অপরিকল্পিত খাল খনন ও বাঁধ ইজারা দিয়ে মাছ চাষ সহ বিভিন্ন কারণে এমন দুর্ভোগ। একই সঙ্গে ভালো বীজ না পাওয়া ও দুর্বল বিপণন ব্যবস্থার কারণে আশানুরূপ ফলন শঙ্কায় কৃষক। জাল যদি না থাকে তাহলে গাছও শেষ, আমরাও শেষ। ফল যদি না হয় তো বিক্রি হবে। খাল আগে চওড়া ছিল, খনন হওয়ার পরে 2 সাইড চাপে গেছে। চাপে যাওয়াতে খালে এখন পানি আমরা কম পাই। পানি আনতে হয় আমাকে ওই এখান থেকে প্রায় ধরেন 2 কিলোমিটার ফারাক থেকে। কৃষি বিভাগ বলছে নদী ও খালের ইজারামুক্ত করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে পানি সংকট মেটাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন কোন খাল বা নদী খনন করার দরকার সেগুলো আমরা তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। যদি ইজারামুক্ত করা হয় এবং নদী খাল খনন করা হয় তাহলে সেচের কোনো সমস্যা হবে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার উপকূলীয় 5 উপজেলার 17,291 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 1,500 কোটি টাকার বাণিজ্যের আশা করা হচ্ছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
খুলনায় ঘুরে দাঁড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত পাটকল, সীমিত আকারে চলছে 4টি। বিনিয়োগে অনাগ্রহ বেসরকারি খাতের। মিল চালুর চেষ্টা চলছে জানালো কর্তৃপক্ষ। জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে চলছে ক্লাস। এখনও শেষ হয়নি মেহেরপুরের 10 প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ। শিক্ষার্থীদের চরম ভোগান্তি। এবং সাতক্ষীরার আশাশুনিতে 11.5 কিলোমিটার সড়কে জনভোগান্তি। 4 বছরে সংস্কার প্রকল্পের মেয়াদ বেড়েছে 3 দফা। শিগগিরই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।